আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আশিতা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। ফরিদপুরে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে 14 জন নিহত, চালকদের অদক্ষতা, বেপরোয়া মনোভাব ও আইন লঙ্ঘনে বাড়ছে মৃত্যু, বললেন হাইওয়ে পুলিশ প্রধান। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ 8 মে। বর্জনের ঘোষণা বিএনপি। নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার না করার নির্দেশ প্রধানমন্ত্রী। গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের বৈঠক। ঢাকায় দূতাবাস স্থাপন ও কৃষিখাত সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা। ঐতিহাসিক মুজিবনগর দিবস আগামীকাল নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে, যাতে প্রস্তুত মেহেরপুরের মুজিবনগর। ঘোষণা দিয়ে নিজেরাই ভোজ্য তেলের দাম বাড়ানো ব্যবসায়ী। সয়াবিন তেলে আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই, বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী। প্রিয় দর্শক, বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। সড়কে থামছে না মৃত্যু। এবার ফরিদপুরের কানাইপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষের ঘটনায় একই পরিবারের 4 জন সহ 14 জন নিহত হয়েছেন। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে ফরিদপুর জেলা প্রশাসন। একই দিনে ময়মনসিংহের তারাকান্দায় 2 বাসের সংঘর্ষে 2 জন নিহত, কমপক্ষে 25 জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। সকালে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল। এ সময় কানাইপুরের দিকনগর এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা 11 জন যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে মারা যান আরও কয়েকজন। পিকআপটিতে থাকা একই পরিবারের 4 জনকে হারিয়ে আহাজারিতে আকাশ বাতাস ভারী করে তুলেছেন নিহতের স্বজনরা। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই ঘটনায় নিহতদের পরিবারকে 5 লাখ টাকা এবং আহতদেরকে 3 লাখ টাকা করে দেওয়া হবে বলে জানায় ফরিদপুর জেলা প্রশাসন। চালক এবং আরো একটা সামনে বাচ্চা আটকা ছিল এবং ট্রাকের পিছনে খোলা জায়গায় অনেক লোক থাকার কারণে যেহেতু দ্রুত গতিতে দুর্ঘটনাটা ঘটছে, সেই ক্ষেত্রে অনেক লোকই ছিটকে পড়ে গেছে এবং ভিতরেও অনেক লোক অবস্থায় পড়ে আছে। একই দিনে ময়মনসিংহের তারাকান্দায়ও সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সকাল 8:30টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস কোদালদর বাজারের রামচন্দ্রপুরে পৌঁছালে শেরপুর থেকে ঢাকাগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে 25 জন আহত হয়। এদের মধ্যে 16 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি। ঈদকালীন ছুটিতে চুরি ছিনতাই কম হলেও সড়ক দুর্ঘটনায় বেড়েছে হতাহতের সংখ্যা। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি আর রিভার্স পেট্রোলিং এর কারণে অপরাধী চক্র মাথাচাড়া দিতে ব্যর্থ হয়েছে দাবি র্যাবের। তবে যানজটবিহীন সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল ও যানবাহন চলাচলে চালকদের অদক্ষতা, বেপরোয়া মনোভাব এবং ট্রাফিক আইন না মানায় বেড়েছে সড়ক দুর্ঘটনা, দাবি হাইওয়ে পুলিশ প্রধানের। হাসান জাকের রিপোর্ট। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাদা প্যাকেটে মোড়ানো সারি সারি মরদেহ ফরিদপুরের কানাইপুরের। মঙ্গলবার দুপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার নিথর এই দেহগুলো। শুধু কানাইপুরেই নয়, একইভাবে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে ময়মনসিংহের তারাকান্দা ও গাজীপুরের বেপরোয়া গতির মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 জন আরোহীর। এবারের ঈদ যাত্রায় দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। ভয়াবহ এই সকল সড়ক দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট বাহন চালকদের খামখেয়ালিপনা, অদক্ষতা ও আইন লঙ্ঘনকে দায়ী করেন হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান। আমাদের শিশু কিশোররা, যুবকেরা এমনকি লাইসেন্স নেই, ভালো করে গাড়ি চালাতে জানে না, তাদের হাতে আমরা গাড়ি দিয়ে দিচ্ছি, মোটরসাইকেল দিয়ে দিচ্ছি। অথবা যারা চালাতে জানেন তারাও কিন্তু ওভার স্পিড করছেন, হেলমেট পরছেন না, সেফ ড্রাইভিংয়ের যে রুলসগুলো মানছেন না। এবং অনেক সময় জয় ড্রাইভিং, যেটা মানে আনন্দের অতিশয্যে হেলে দুলে যে চালাই, যেটা
এটা কিন্তু খুবই বিপর্যয় বয়ে আনতে পারে তার জন্য, তার পরিবারের জন্য। এদিকে মাইটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মুইন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে ফাঁকা রাজধানীতে মাথাচাড়া দিতে ব্যর্থ হয়েছে অপরাধী চক্র। এখনও আমরা সাইবার ওয়ার্ল্ডে এবং একইভাবে বিভিন্ন স্টেশনে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি। আমাদের যে রোবাস্ট পেট্রোল ছিল, অর্থাৎ টহল গাড়ি পেট্রোল, মোটরসাইকেল পেট্রোল, সেটাও চলমান আছে এবং যাত্রীরা অথবা আমাদের যারা ঢাকার নাগরিক তারা নির্বিঘ্নে ঢাকায় না আসা পর্যন্ত আমাদের দায়িত্ব চলমান থাকবে। হাসান জাকির, মাইটিভি, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হবে আগামী ৮ মে। এই ধাপে ১৫০ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন দাখিলের শেষ সময় পর্যন্ত প্রথম ধাপের উপজেলা ভোটে মনোনয়ন দাখিল করেছেন ১,৮৯১ জন প্রার্থী। নির্বাচন কমিশনের ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। এতে চেয়ারম্যান পদে ৬৯৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭২৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ফসিল অনুযায়ী প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে দলটি এই সিদ্ধান্ত নিয়েছে প্রথম ধাপের ১৫০টি উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর গত রাতে। বিএনপি নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটি গতকাল সোমবার রাতে বৈঠক করে বর্তমান সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জনের ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনও বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। দলটির স্থায়ী কমিটির গত রাতের ওই বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, ৮ মে থেকে শুরু হওয়া উপজেলা পরিষদের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব বিস্তার না করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডিকে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলা নির্বাচনে বিএনপি না এলেও তাদের অনেকেই অংশ নেবেন বলে মন্তব্য করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতার সূচকে বাংলাদেশ ২৫ ধাপ পিছিয়েছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এমন তথ্য সঠিক নয় বলে জানান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিস্তারিত আরো জানাচ্ছেন রাকিব হাসান। সমসাময়িক বিষয় নিয়ে দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কথা বলেন উপজেলা নির্বাচন নিয়ে। আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলা নির্বাচন হবে, যেখানে দলীয় প্রতীক থাকছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনে বিরোধিতা করলেও আমাদের জানা মতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছে। ইসরায়েলের নতুন করে ইরান আক্রমণের সিদ্ধান্ত এবং নেতানিয়াহুর দাপট হিটলারকেও ছাড়িয়ে যাবে মন্তব্য করে বাংলাদেশের গণতন্ত্র ও সুশাসনের স্বাধীনতা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের দেওয়া তথ্য সরকার মানে না বলে জানান তিনি। এটাই সত্য, তা তো আমরা মেনে নিচ্ছি না। ২৫ ধাপ পিছিয়েছে। আমি মান্যবর রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই, আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে? সচিবালয়ে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে বৈঠক শেষে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের প্রতিবেদনটিকে ত্রুটিযুক্ত বলে আখ্যা দেন। বাংলাদেশে একটা সিন্ডিকেটেড এফার্ট আছে যারা বাংলাদেশের বিপক্ষে শুধু এই ধরনের অপতথ্যগুলি দেয় এবং ওই ধরনের প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রে এগুলো ভেরিফাই না করে তাদের এই মেথডের মধ্যে ঢুকিয়ে ফেলে, তখন আউটপুটটা এরকম চলে আসে, তাই তো? এগুলো একটু বিস্তৃতভাবে দেখলে আপনারা নিজেরাই উত্তর পেয়ে যাবেন বিষয়টি। এ সময় অনিবন্ধিত অনলাইনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। যারা
অনিবন্ধিত এবং ইললিগালি আইনের বাইরে যে অপারেট করছে, আমি মনে করি অবৈধভাবে কোনো কিছুই সঠিক না এবং সেগুলো আসলে কোনোভাবেই একটি সমাজে ইতিবাচক কোনো ভূমিকা রাখতে পারে না। কাজে এখানে আমরা সেই পদক্ষেপগুলো নিব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। গ্রিসের রাজধানী এথেন্সে আওয়ার ওশান কনফারেন্সের নবম আসরে যোগদানরত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রাইটিসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে এথেন্সের ক্যাথিলিয়া স্টাররোস নিয়াকো ফাউন্ডেশন কালচারাল সেন্টারে এ বৈঠকে ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন, কৃষিখাতে বাংলাদেশের জনশক্তি রপ্তানি, অভিবাসন, বাণিজ্য ও বিনিয়োগ, নৌ পরিবহন, জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য এবং বিকল্প শক্তি উৎপাদন, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় ঢাকায় দূতাবাস খোলার বিষয়ে ইতিবাচক আলোচনা এবং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী এ সময় অভিবাসন ও চলাচল বিষয়ে সমঝোতা স্মারকের আওতায় গ্রিসে 10,000-এর বেশি বাংলাদেশির বসবাসে বৈধতা প্রদানের জন্য গ্রিক সরকারকে ধন্যবাদ জানান এবং সমঝোতা স্মারকের দ্বিতীয় অংশ বাস্তবায়নের আহ্বান জানান। 1971 সালে 17 এপ্রিল মেহেরপুরের ঐতিহাসিক বৈদ্যনাথ তলা তথা মুজিবনগর আম্রকাননে শপথ গ্রহণ করেছিল বাংলাদেশের অস্থায়ী সরকার, যার মাধ্যমে পাল্টে গিয়েছিল যুদ্ধের গতি প্রকৃতি। সেই দিনটি স্মরণীয় করে রাখা এবং নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে এবারও জাঁকজমকপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিনিধি মাহবুব আলমের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মুক্তিযুদ্ধ চলাকালীন 1971 সালের 10 এপ্রিল জনগণের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে সরকার গঠন করা হয়। এক সপ্তাহ পর 17 এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা মেহেরপুরের ঐতিহাসিক বৈদ্যনাথ তলার আম্রকাননে শপথ গ্রহণ করে, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত। দর্শনার্থীদের কাছে মুজিবনগর সরকারের ইতিহাস তুলে ধরতে ঐতিহাসিক স্থানটিতে তৈরি করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসের সম্মিলিত নানান স্থাপনা। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় দিনটিকে প্রতি বছর মুজিবনগর দিবস হিসেবে পালন করা হয়। রাত পোহালেই শুরু হবে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা। বৈদ্যনাথ তলার আমবাগানে তাই চলছে সাজসজ্জার কাজ। ইতিমধ্যেই অনুষ্ঠানের সব রকম প্রস্তুতি চূড়ান্ত। যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে লক্ষ্যে আমরা একটি বড় ধরনের ফোর্সের সমন্বয় ঘটিয়ে আমরা একটি নিরাপত্তা বলয় তৈরি করার চেষ্টা করব। আমরা খুব বৃহৎ আকারে করব। আমরা আশা করছি যে এখানে 50,000 লোকের আগমন ঘটবে। সেটি হবে মূলত আমাদের ওই পাশে যে মানচিত্রটি আছে ওর পাশে। ইতিহাসের অত্যন্ত গৌরবময় ঘটনার দিন মুজিবনগর দিবস পালনে এবারও নানা আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। যার বাপের নামে আজকে এই মুজিবনগর, তিনি অনেকদিন এখানে আসেননি। তা আমাদের সর্বশেষ দাবি আমাদের মন্ত্রী মহোদয়ের মাধ্যমে যে মাননীয় প্রধানমন্ত্রী একবার এসে আমাদেরকে সচক্ষে দেখে যান। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, আর জেলা প্রশাসক মেহেরপুর তারাও এই প্রোগ্রামকে ঘিরে যথেষ্ট আয়োজন করছে এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকেও কিন্তু ব্যাপকভাবে এই প্রোগ্রামটাকে সফল করার জন্য তাদেরও অনেক ভূমিকা রয়েছে। করোনা মহামারীর কারণে 2 বছর আয়োজনে ছেদ পড়লে এবার অত্যন্ত জাঁকজমকপূর্ণ অবস্থায় আয়োজন করা হচ্ছে, যার জন্য অপেক্ষায় রয়েছে মেহেরপুর সহ আশপাশের জেলার মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। প্রতি লিটারে 10 টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম 173 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার থেকেই যা কার্যকর হয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভোজ্য তেলের কাঁচামাল আমদানি উৎপাদন পর্যায়ে গত 7 ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তির মেয়াদ গত 15 এপ্রিল শেষ হয়েছে। ফলে 16 এপ্রিল থেকে বাজারে ভোজ্য তেল ভ্যাট অব্যাহতির পূর্ববর্তী মূল্যে সরবরাহ করা হবে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে 173 টাকা। এছাড়া বোতলজাত 5 লিটার সয়াবিন তেল বিক্রি হবে 845 টাকায়। আর প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম নির্ধারণ করা হয়েছে 132 টাকা। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সয়াবিন তেলের দাম কমবে না, আর এটির দাম আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দ্রব্যমূল্য যেন না বাড়ে সেজন্য বিভিন্ন রপ্তানিকারক দেশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এস এম খুরশিদ আলমের রিপোর্ট।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেস অনুষ্ঠানে যোগ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলেন তিনি। আমাদের এই 15 তারিখে আজকে শেষ হয়ে যাচ্ছে তেলের 5% ট্যারিফ কমানো, ওইটা আবার আগের কাছে ফিরে আসতেছে, স্বাভাবিকভাবে এটা বাড়বে। অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন হলেও আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই জায়গাটায় তো অবশ্যই বাংলাদেশ না, সারা বিশ্ব এই ভলিটিলিটি নিয়ে চিন্তিত। আমরা এই ভলিটিলিটিটাকে কিভাবে আমাদের সাধারণ মানুষকে প্রোটেক্ট করব সেই জন্য প্রস্তুতি নিচ্ছে। যেটা আমি বললাম, বিকল্প সাপ্লাই সোর্স এবং আশেপাশের দেশ থেকে আমরা যেন নিরবিচ্ছিন্নভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে পারি, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। ট্যাক্সের কারণে দ্রব্যমূল্য যেন উস্কে দেওয়া না হয় সেদিকে নজর দেওয়ার জন্য এনবিআর এর প্রতি আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। আমরা একটা কম্প্রিহেন্সিভ প্রপোজাল আমাদের ট্যারিফ কমিশনের মাধ্যমে আপনার ডাটা দিয়ে আমরা তুলে ধরবো, যাতে আমাদের বিভিন্ন সময়ে কোনো ক্রাইসিসের সময় বা কোনো অনুষ্ঠানের সময় 15 দিন 20 দিনের জন্য স্পেশাল ছাড় না চাইতে হয়। এসএম খুরশিদ আলম, মাইটিভি। দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। শিগগিরই এই তাপমাত্রা কমার কোনো সুখবর নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, বরং তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এদিকে অতিরিক্ত তাপমাত্রায় দেখা দিয়েছে হিটস্ট্রোকের সংখ্যাও। অবজ্ঞা করলে হতে পারে মৃত্যু। তাই বাড়তি তাপমাত্রায় সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। চৈত্রের শেষে প্রচণ্ড তাপদাহে পড়ছে সারা দেশ। সপ্তাহখানেক হলো তাপমাত্রা যেন কমছে না, আর এরই মধ্যে তাপমাত্রার পারদ 40 ডিগ্রি অতিক্রম করেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এ দফায় 41 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে এই তাপমাত্রা, যা এই নিম্ন আয়ের মানুষের অবস্থা দেখলেই অনুধাবন করা সম্ভব। কেন এই তাপমাত্রা, তার বাস্তবতা তুলে ধরেন এই আবহাওয়াবিদ। আমরা জানি যে রাজস্থান এসব জায়গায় উত্তপ্ত মরুভূমি এলাকা, এবং এখান থেকে ওই জায়গায় তাপমাত্রা যখন বেশি উঠে যায় ওই মরুভূমি থাকার কারণে, তারপর এটা গ্র্যাজুয়ালি এটা আপনার পশ্চিম থেকে পূর্ব দিকে ধাবিত হয়। এবং দেখা যাচ্ছে শুধু খেপুপাড়া না, আমরা যদি দেখি রাঙ্গামাটিতেও তাপমাত্রা 40-এর কাছাকাছি ছিল দুই দিন গতকালকে মতো আজকেও অনেক জায়গায় তাপমাত্রা এরকমই থাকবে। আর এমন পরিস্থিতি তৈরি করছে হিট স্ট্রোকের শঙ্কাও, যা থেকে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। জানালেন সতর্ক বার্তাও। আপনাকে যতটা সম্ভব হচ্ছে আপনার দুপুর 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত শীতল যেসব জায়গায় গাছপালা আছে বা যতটা সম্ভব একটা ঠান্ডা জায়গায় তারা অবস্থান করবে, তাহলে এই তাপদাহ থেকে আমরা অনেকটাই স্বস্তি পেতে পারি। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, সাইক্লোন, সমুদ্রপৃষ্ঠের লবণাক্ততা বেড়ে যাওয়ার মতো সংকট মোকাবেলায় জনস্বাস্থ্যের বিষয়টিকে যুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সুইডিশ দূতাবাসের জলবায়ু, স্বাস্থ্য ও পরিবেশ গ্রুপের চেয়ারম্যান এবং ফার্স্ট সেক্রেটারি ডাক্তার ড্যানিয়েল নোভাকের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। তবে আমি মনে করি জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং স্বাস্থ্যকে যে ধরনের গুরুত্ব দেওয়া উচিত সেটা আমরা আগামীতে আমরা করতে চাই। হয়তো আমরা আলাদাভাবে কোনো স্বাস্থ্য ন্যাপ হয়তো আমরা করব না, তবে বর্তমান যে ন্যাপ আছে সেটার মধ্যে স্বাস্থ্যের বিষয়গুলিকে আমরা অন্তর্ভুক্ত করতে চাই। এটাকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 23 মে পর্যন্ত জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এর আগে শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চেয়েছিলেন তিনি। সেই সঙ্গে শ্রম আইন লঙ্ঘন মামলার রায়ে 6 মাসের সাজার বিরুদ্ধে 25টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিলও করেছিলেন তিনি। নুসরাত শারমিনের রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘনের মামলায় জামিন আবেদন করতে অভিযুক্ত 4 জন সহ সকাল 11টায় শ্রম আদালতে সশরীরে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে ডক্টর ইউনূসকে হয়রানি করা হচ্ছে। আজকের আদেশ হচ্ছে আগামী 23-5 তারিখ নির্ধারণ করা হয়েছে, এবং বেইলও আগামী আবার 23-5 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এটা অত্যন্ত ক্ষুব্ধ, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি।
আইনের বরখেলাপ করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডক্টর ইউনূসকে হয়রানির কথা সত্য নয় উল্লেখ করে বলেন, আইন লঙ্ঘনের কারণেই তার বিচার হচ্ছে। রায় চলমান, ওনার বর্তমানে লিগ্যাল স্ট্যাটাস সাজাপ্রাপ্ত একজন আসামি আপিলকারী হিসেবে আজকে সময় চেয়েছেন। কাজেই এখানে কাউকে হয়রানি অথবা টার্গেট করা সেটার তো কোনো প্রশ্নই আসে না। এর আগে আদালতে হাজির হয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূস বর্তমান পরিস্থিতিতে সকলকে শঙ্কামুক্ত থাকার কথা বলেন। এই নতুন বছরে আমরা যেন আমাদের তরুণ সম্প্রদায়কে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে পারি, আমরা শান্তিময় পরিবেশে বসবাস করতে পারি, আমরা সমস্ত জাতিকে সামনে নিয়ে এগিয়ে যেতে পারি, সেটার জন্য আমরা সবাই মিলে করতে চেষ্টা করি, সেটাই আমাদের কার্যক্রম। গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৪ জনকে জামিন দিয়ে শ্রম আদালতের দেয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ফরিদপুরে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে ১৪ জন নিহত, চালকদের অদক্ষতা, বেপরোয়া মনোভাব ও আইন লঙ্ঘনে বাড়ছে মৃত্যু বললেন হাইওয়ে পুলিশ প্রধান। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ ৮ মে বর্জনের ঘোষণা বিএনপি, নির্বাচনে মন্ত্রীদের প্রভাব বিস্তার না করার নির্দেশ প্রধানমন্ত্রী। গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের বৈঠক, ঢাকায় দূতাবাস স্থাপন ও কৃষিকাজ সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনশক্তি রপ্তানির বৃদ্ধির সম্ভাবনা। ঐতিহাসিক মুজিবনগর দিবস আগামীকাল, নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে জাতি, প্রস্তুত মেহেরপুরের মুজিবনগর। ঘোষণা দিয়ে নিজেরাই ভোজ্য তেলের দাম বাড়ালো ব্যবসায়ীরা, সয়াবিন তেলে আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টা ৩০ মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।